নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা গল্পের নাম আনন্দ বেদনার কাব্য। সাধারণত আমরা যেসব গল্প একটু শুনে থাকি বা পড়ে থাকি, এই গল্পটা একটু তার থেকে আলাদা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো গল্পটা তোমাদের শোনাই। বইটার নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটা মেয়ের মুখের ছবি। মেয়েটা কাঁদছে। তার মুখের পাশে একটা গ্লোব, একটা বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটার বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটার ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদ চিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যেস বশেই পাতাটা উল্টালাম। আর একসময় দেখি গ্রন্থাকারের লেখা ভূমিকাটা পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটাতে খুব মন খারাপ করা একটা ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে। অন্যের দুঃখে কষ্ট আর ছুঁতে ইচ্ছা করে না। গ্রন্থাকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মত নুরুন্নাহার খানম, বেনু যার ডাকনাম, উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদ চিত্রটা অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটা প্রকাশ করতে পারিনি। আজ প্রকাশিত হলো। কিন্তু হায়, আমার বেনু মা দেখতে পেল না। বইটার দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটু পরিচয় আছে। সেখানে লেখা, প্রচ্ছদ শিল্পী মোসাম্মত নুরুন্নাহার খানম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটা হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটা ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটা চোখের সামনে আমি দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটা মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটা। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে। দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে ভর্তি করে দেব। বেনু বেচারা লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, দূর ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন, ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্য বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1 প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সায় ছাপাতে হয়। টাকা জমান, জমিয়ে নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়াও বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটা প্রেস বার করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের যে মালিক সালাম সাহেব গ্রন্থাকারে কবিতার একজন ভক্ত। গ্রন্থাকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুস সালাম সাহেব
আমার এই গ্রন্থখানায় প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করেছেন। এই কাব্য অনুরাগী বন্ধুবৎসল মানুষটার সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলে দেয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুস সালাম সাহেবকে ধন্যবাদ দিয়ে ছোট করার ধৃষ্টতা আমার নেই। ভূমিকার থেকেই বোঝা যাচ্ছে যে কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চান? চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বোলাতে বোলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটার কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ের ওপর যেটা লিখলেন, ওই বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। হো, নববর্ষার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই। চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুস সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন। কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? কজন পারে আপনার মতো এরকম কবিতা লিখতে? ভূমিকা পড়েই জানতে পারলাম নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনী রঞ্জন সাহাও জনাব আব্দুস সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন যে বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ আর প্রেরণা আমাকে গ্রন্থখানা প্রকাশ করবার জন্য আগ্রহী করেছে। বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন সঠিক এবং কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষাতে আমার একটা কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, এই কবির কাব্য গ্রন্থ অনতি বিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি যে এই রিক্তশ্রী পৃথিবীতে মোট 113টা কবিতা আছে। প্রতিটা কবিতার নিচে রচনা স্থান, তারিখ আর সময় দেয়া আছে। অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট কয়েকটা উল্লেখ করি। যেন দিবাবসান, এই কবিতাটার ফুটনোটে লেখা যে আমার বড় শ্যালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটা রচিত হয়। তার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটা নদী আছে। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসেছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে একটা গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটা যথাযথ ধরে রাখতে পারিনি। সমস্ত কবিতাটা মনে মনে রচিত করে পরে লিপিবদ্ধ করতে হয়েছে। অন্য একটা কবিতা, যেমন বাসর সজ্জা, ফুটনোটটা ছিল এরকম, এই দীর্ঘ কবিতাটা আমি আমার বাসর রাত্রে রচনা করেছি। সেই সময় বাইরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া আর অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার নবপরিণীতা বালিকা বধূ মেঘ গর্জনে বারবার কেঁপে উঠছিল। বাসর রাত্রিতে স্বামীর এই কাব্য রোগ দেখে নতুন বউটা নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময় আর হয়তোবা কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটা কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সে রাত কি যে অপূর্ব ছিল সেটা আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি। এবং এটাও বুঝতে পারি যে লোক বিয়েতে রাতে 6.5 পৃষ্ঠার একটা কবিতা লিখতে পারেন, তিনি পরবর্তী সময়ে কি পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছেন তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাবু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখে জল,
লিখছেন একদা জ্যোৎস্নায় নামের দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়? দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোনো একটা হিংস্র পশু তাদের তাড়া করে ফেরে। কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছা হয়। এসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া আর কারো কাছে তাদের আবেগের কথা পৌঁছতে পারেন না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটা হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করবার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রী পৃথিবীর পাতাটা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজে বাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটা কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে পর্যন্ত একটা কবিতা লিখতে হলো? 3টে কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখবার সৌভাগ্য আমার হয়নি, তবে বহুবার আমি মনশ্চক্ষে সমুদ্র দেখেছি। ফুটনোট: হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটা কবিতা আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই। কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইতে। বাকি জীবন এই পরিবারটা অবিকৃত গ্রন্থটার প্রতিটা কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণে ধরে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তাতে কি আছে? অন্তত একটা দিনের জন্য হলেও তো এই পরিবারটাতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটা বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধু বান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বই লিখলেন কবে? স্যার, এই প্রচ্ছদটা না আমার মেয়ের আঁকা। ও তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটা সম্পর্কে বলি। শেষ কবিতাটার নাম মা গো। কবিতাটা নুরুন নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ ও যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটা লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্য। কবিতাটা ক্ষুদ্র এবং রচনা ভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটা শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটা দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটা মাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন? অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি সত্যিই একজন কবি। গল্পটা পড়ে এটাই মনে হলো যে রিক্তশ্রীর কবি সত্যিই একজন কবি, কারণ তার প্রতিটা কবিতায়, প্রতিটা পংক্তিতে তার বুকের যে হাহাকার, যে কষ্ট, সেটা যেন ফুটে উঠেছে। আর কবিকে কেউ শত বাধাতেও কবিকে কেউ দমাতে পারেনি। সত্যিই তিনি কবি। এই সুন্দর গল্পটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো
সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ একটু আমার সাথে থেকো। সকলে ভালো থেকো, আর অপেক্ষায় থেকো আমার আর পরবর্তী গল্পের জন্য।